আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি, স্থির তড়িৎ ব্যাপারটা কি। সেটা হচ্ছে কোনো বস্তুতে যদি আমরা কিছু চার্জ প্রদান করি অথবা বাহ্যিকভাবে কোনো শক্তি প্রয়োগ করে কোনো বস্তুতে যদি কিছু চার্জ আমরা উৎপন্ন করতে পারি এবং সেই চার্জগুলো যদি ওই বস্তুতেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ অন্য কোথাও চলাচল করতে না পারে, তখন তো আমরা ওই ব্যাপারটাকে বা সিস্টেমটাকে বলবো স্থির তড়িৎ। মানে তড়িৎগুলো একটা স্থানে উৎপন্ন হওয়ার পর স্থির অবস্থায় আছে। তো এইভাবে স্থির তড়িৎগুলো উৎপন্ন করার ক্ষেত্রে দুই ধরনের পদার্থ আমরা যদি দেখাই, একটা হচ্ছে পরিবাহী পদার্থ, একটা হচ্ছে অপরিবাহী পদার্থ। কিভাবে আমরা তড়িৎটা উৎপন্ন করতে পারবো। এখন পরিবাহী পদার্থগুলো যদি আমরা একটু চিন্তা করি, যে পরিবাহী পদার্থ কোনগুলো, যেই সকল পদার্থে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন পাওয়া যায়। তো আমরা বলি পরিবাহী পদার্থে পজিটিভ নেগেটিভ যে চার্জগুলো সেগুলো সবসময় যুগল বা কাপল হিসেবে থাকে। যত সংখ্যক পজিটিভ থাকবে ঠিক তত সংখ্যক নেগেটিভ জোড়ায় জোড়ায় থাকে, যেন একজনের ধর্মকে আরেকজন কি করতে পারে, প্রশমিত করতে পারে। তো আমরা চাচ্ছি এই পরিবাহী পদার্থটিকে যে কোনো একটা আদানে আহিত করতে চাচ্ছি, হয় ধনাত্মক আদান না হয় ঋণাত্মক আদানে। তো কী করলাম আমরা, এই পরিবাহী পদার্থটির কাছাকাছি আরেকটি আহিত পদার্থ আমরা আনলাম, যেটা নেগেটিভ চার্জে চার্জিত। এখন পরিবাহী পদার্থে যে পজিটিভগুলো আছে সে নেগেটিভের আকর্ষণে এক প্রান্তে এবং বাকি নেগেটিভগুলো বিকর্ষণের কারণে অপর প্রান্তে চলে যায়। এবং ঠিক এই সময় যদি আমরা ওই পরিবাহীর সাথে ভূসংযোগ বা গ্রাউন্ডিং করি, সেই ক্ষেত্রে বাড়তি ইলেকট্রনগুলো, মানে যে ইলেকট্রনগুলোকে ইলেকট্রন বিকর্ষণ করতেছে, সে পথ পেয়ে সে সরাসরি ভূমিতে চলে যাবে, অর্থাৎ সকল নেগেটিভ ভূমিতে চলে যাচ্ছে। এরপর ভূমি সংযোগ বিচ্ছিন্ন করে আমরা যদি এই আহিত পদার্থটিকে, নেগেটিভ আদানে ঋণাত্মক আদানে আহিত পদার্থটিকে যদি আমরা সরিয়ে নিই, তাহলে সম্পূর্ণ পদার্থটি ধনাত্মক আদানে কি হলো, আহিত হলো। সেম একই প্রক্রিয়ায় আমরা চাইলে তাকে ঋণাত্মক আদানে আহিত করতে পারি বস্তুটিকে। তার মানে এই বস্তুর ভিতরে এখন ধনাত্মক ধর্মী চার্জ কি আছে, উৎপন্ন মানে আগে থেকেই ছিল, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে সে ধনাত্মক আদানে আহিত হলো এবং চার্জগুলো এখানেই কি আছে, বিদ্যমান আছে। এই চার্জগুলোকে আমরা বা এই সিস্টেমটাকে আমরা এখন স্থির তড়িৎ বলতে পারবো। সেম জিনিস যদি আমরা উৎপন্ন করতে চাই একটা অপরিবাহী পদার্থে, তো সেই ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন না থাকার কারণে আমরা চাইলে অন্য একটা আহিত পদার্থের দ্বারা অপরিবাহীকে তড়িতাহিত করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে বাহ্যিক কিছু শক্তি প্রয়োগ করতে হয়। যেমন আমরা 9-10-এ কিছু জিনিস পড়ছিলাম যে একটি পদার্থকে আরেকটি পদার্থ দ্বারা যদি আমরা ঘর্ষণ করি, তাহলে দেখা যায় দুইটা ভিন্ন পদার্থ ভিন্ন আদানে আহিত হয়। যেমন আমরা বাহ্যিকভাবে দুইটা পদার্থ ধরে নিলাম, আমরা যে কোনো দুইটা পদার্থকে আমরা কি করলাম, ঘর্ষণ করলাম। এই পদার্থ পজিটিভ নেগেটিভ চার্জ আছে, তো বিশৃঙ্খলভাবে এখানেও আছে পজিটিভ নেগেটিভ চার্জ। এখন ঘর্ষণ করার কারণে, ঘর্ষণের ফলে কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ শক্তি দুইটা পদার্থই গ্রহণ করে কিছু পরিমাণ ইলেকট্রন মুক্ত হয়, কিছু পরিমাণ পজিটিভ আয়ন যেটাকে আমরা বলি মুক্ত হচ্ছে। তাহলে মুক্ত হওয়ার পর যে দুইটি পদার্থের মধ্যে যে পদার্থটির ইলেকট্রন আসক্তি বেশি, সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে অপর বস্তুতে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়া। আর ইলেকট্রনের ঘাটতি বা কমতিকে আমরা পজিটিভ দ্বারা কি করি, শনাক্ত করি। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করলো তার ইলেকট্রনের আসক্তি বেশি থাকায় সে ইলেকট্রন গ্রহণ করলো, আর যে ইলেকট্রনগুলো দিয়ে দিল তার ইলেকট্রনের আসক্তি কম। তো এইভাবেই একটা অপরিবাহী পদার্থ ঋণাত্মক আধানে এবং আরেকটি অপরিবাহী পদার্থ ধনাত্মক আধানে কি হয়, আহিত হয়। তো এইভাবে একটা পরিবাহী এবং একটা অপরিবাহী চাইলে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক আদানে আহিত করতে পারি। এখন সে ধনাত্মক আদানে আহিত হলো না ঋণাত্মক আদানে আহিত হলো, সেই ব্যাপারটা আমরা 9-10-এ হয়তো বা দেখেছি অনেকে, যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সেই জিনিসটা আমরা পরীক্ষা করি। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র কি করে, দুইটা কাজ করে। প্রথম কাজটা হচ্ছে সে চার্জের অস্তিত্ব নির্ণয় করে, আর দ্বিতীয় কাজটা হচ্ছে সে কি ধরনের চার্জ, সেটা কি ধনাত্মক ধর্মী চার্জ নাকি ঋণাত্মক ধর্মী চার্জ, সে ধর্মটার সে কি করতে পারে, নির্ধারণ করতে পারে। ওই ব্যাপারটা আমরা নেক্সট ভিডিওতে দরকার হলে
তোমাদেরকে দেখাবো, যদিও ওটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য একটু জেনে নিবা। এবার আসি আমরা তড়িৎ প্রবাহ ব্যাপারটা কি। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে এক স্থান হতে অন্য স্থানে, এক পরিবাহী হতে অন্য পরিবাহীতে। তাহলে তড়িৎ প্রবাহ আই মানে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই সময়, একক সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো হবে সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলবো। এবার আমরা আসি কুলম্বের সূত্রে, যেটা আমরা স্থির তড়িতের মেইন সূত্র বলতে পারি। 9 10 এই সূত্রটা আমাদের ছিল, এখানেও আছে। সূত্রটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে কোনো দুইটি চার্জ, সেটা হতে পারে একই ধর্মী, হতে পারে বিপরীত ধর্মী, তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জের গুণফলের, চার্জের বলতে চার্জ দ্বয়ের হবে, দুটি চার্জের গুণফলের সমানুপাতিক, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল চার্জ দ্বয়ের মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তার মানে আমরা এখানে দুইটি চার্জ দেখলাম, Q1 এবং Q2, তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বলতে আমরা কেন্দ্র হতে কেন্দ্রের দূরত্ব বোঝাচ্ছি, সারফেস থেকে না, মানে পৃষ্ঠ থেকে না, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হবে। তার মানে প্রথম ব্যাপারটা বলতেছে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক মানের, প্রথমটা চার্জ Q1, পরেরটা Q2 গুণফল সমানুপাতিক, দ্বিতীয়টা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদেরকে যদি আমরা সমন্বয় করি তাহলে দেখা যাচ্ছে সূত্রটা দাঁড়াচ্ছে সমানুপাতিকের পরিবর্তে ধ্রুবক আসলো, যাকে আমরা বলি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের পরিবর্তে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। উচ্চারণটা না বোঝা গেলে আমি এখানে লিখে দিছি, শুধু ই এর মতো দেখতে একটু বাঁকা হবে, সেটা হচ্ছে এপসাইলন, আর এটা হবে এপসাইলন নট। এই জিরো যেটা, সেটাকে আমরা নট বলে থাকি এখানে। তাহলে এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে কুলম্বের সূত্র, কুলম্বের বলের সূত্র। বলটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। সমধর্মী চার্জ হলে আকর্ষণ হবে, আর বিপরীতধর্মী চার্জ হলে বিকর্ষণ হবে। তো এখানে ছোট করে যদি আমরা মনে রাখি, সেটা হচ্ছে বলের মান ধনাত্মক হবে, মানে এফ এর মান প্লাস হবে, তার মানে তখন হবে বিকর্ষণ, আর এফ এর মান যখন নেগেটিভ হবে তখন হবে আকর্ষণ। যদি বলি কিভাবে, দুইটা চার্জ যদি একই ধর্মী হয়, এটাও প্লাস প্লাস, তাহলে গুণফলও প্লাস হবে, পজিটিভ। প্লাস প্লাসকে কি করে? বিকর্ষণ করে। নেগেটিভ 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 মাইনাসে মাইনাসে তাও প্লাস, সেই ক্ষেত্রে সমধর্মী চার্জ, তাও সে বিকর্ষণ করবে। তার মানে ডিফারেন্ট দুইটা হলে তখন সে আকর্ষণ করবে। এখন এই যে সমানুপাতিক ধ্রুবক, যেটা আমরা 19 সি হিসেবে পড়ে আসছি, 1/4 পাই এপসাইলন নট, তার মান ছিল কত? 9 × 10⁹, এককটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2। এরপরে এখানে যে এপসাইলন নটটা আছে তার একটা নির্দিষ্ট মান আছে, এবং তাকে বলা হয় শূন্য স্থানের তড়িৎ ভেদন যোগ্যতা বা প্রবেশ্যতা। তার মানে কত সহজে সেটা ভেদ করতে পারতেছে, কত সহজে আকর্ষণ বিকর্ষণটা করতে পারতেছে, সেটা মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে। আর এপসাইলন নটের মান হচ্ছে 8.854 10 ইনভার্স 12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এবার আমরা যদি সেই কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এফ ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, পাশে আমি একটি একক ভেক্টর যুক্ত করলাম। তার মানে এফ ভেক্টরটা মানে বলের দিক কোন দিকে হবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে কার উপর? দূরত্বের উপর, মধ্যবর্তী দূরত্বের। তো একক ভেক্টর দিলে আমাদের একটা সুবিধা হচ্ছে, তার সাথে মান হিসেবে এক গুণ হচ্ছে। তো এক গুণ হলো যা, তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সাথে একক ভেক্টরের একটা কাজ আছে, কাজটা হচ্ছে শুধুমাত্র দিক প্রকাশ করা। তার মানে আমরা বলের ভেক্টর রূপে শুধু দিকটা চাচ্ছি, বলের মান তো আমরা আগের সূত্র থেকে নির্ণয় করতে পারতেছি। তো এইটাকে আমরা একটা ভেক্টর রূপ বলতে পারি। এখন এটার পরিবর্তে মানে একক ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তো এই মানের সাথে গুণ হলো, আর কিউব হলো, ভেক্টরটা রয়ে গেল। তার মানে এই ফর্মুলাটাকেও আমরা একটা ভেক্টর রূপ বলতে পারি। তাহলে তিনোটার ভিতরে তিনোটাই ভেক্টর রূপ বলা যাচ্ছে, যদিও আমরা এইটা এবং এটা ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি। এরপরে আসতেছে কুলম্বের সূত্রে যে পড়লাম তার কিছু সীমাবদ্ধতা আছে। প্রথম যে সীমাবদ্ধতাটা সেটা হচ্ছে কুলম্ব যে আধানগুলোকে নিয়ে কাজ করছে, বা যে আধানগুলোর আকর্ষণ বা বিকর্ষণ আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করছি, সেগুলো অবশ্যই বিন্দু আধান হতে হচ্ছে। বিন্দু আধান মানে সবগুলো চার্জ একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে আমরা ধরে নিতে হবে।
যদি সেগুলো বড় বা বিস্তৃত কোনো বস্তু হয় সেই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করার জন্য আমরা সেরকম সুবিধা বা সুবিধাজনক মান পাই না, ক্যালকুলেশনটা কি হয় না, সঠিক হয় না। আরও একটা ক্ষেত্রে সেটা হয়, সেটা হচ্ছে আদানের বন্টন বা বিন্যাস যদি সুষম না হয়। এর মানে হচ্ছে আমরা কোনো বস্তুতে যদি কিছু পরিমাণ আদান সৃষ্টি করি, আদানগুলো যদি সুষমভাবে চারিদিকে বন্টিত না হয়, মানে বিন্যস্ত না থাকে, কোথাও বেশি কোথাও কম এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়। তো এই তিনটা ছিল তার মোটামুটি সীমাবদ্ধতা। এরপরে শূন্য মাধ্যমে কুলম্ব, আমরা যে সূত্রটা পড়ছি সেটা ছিল শূন্য মাধ্যমের জন্য। কেন? কারণ এখানে এপসাইলন নট আছে, আর এপসাইলন নট দিয়ে বোঝানো হচ্ছে শূন্য মাধ্যম, জিরো মাধ্যম বোঝানো হচ্ছে বা শূন্য মাধ্যম। অন্য কোনো মাধ্যমে যদি যাই তখন এপসাইলন নটটা থাকবে না, নটটা চলে গিয়ে শুধুমাত্র এপসাইলন থাকবে। তো সেখানে এপসাইলন হচ্ছে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা বা ভেদনযোগ্যতা। এখন এই প্রবেশ্যতাটার সাথে আবার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা পদার্থের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমরা যদি দেখি। তো প্রথমে আমরা আসি পরাবৈদ্যুতিক পদার্থে, যে পরাবৈদ্যুতিক পদার্থটা কি, ধ্রুবকে আমরা একটু পরে যাচ্ছি। পরাবৈদ্যুতিক পদার্থ হচ্ছে এক প্রকার অপরিবাহী পদার্থ, যে সকল পদার্থকে আমরা শক্তিশালী কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে তাদের মধ্যে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়, অর্থাৎ এক পাশে ধনাত্মক এবং এক পাশে ঋণাত্মক চার্জগুলো গিয়ে দুইটা মেরু সৃষ্টি করে। তো ওই সকল অপরিবাহী পদার্থকে আমরা বলবো পরাবৈদ্যুতিক পদার্থ। এদের একটা চার্ট বইতে দেওয়া আছে, তো এই চার্টটা আমরা বই থেকে একটু দেখে নিব। চার্টটা মুখস্থ করতে হবে না, বাট কিছু সংখ্যক মান আমরা একটু চোখ বুলিয়ে রাখবো যেন বুঝতে পারি কোন কোন পদার্থগুলো পরাবৈদ্যুতিক পদার্থ। এরপর আসতেছি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকে। তো আমরা বলি নির্দিষ্ট দূরত্বে শূন্য স্থানে, তার মানে আমরা দুইটা চার্জ রাখলাম Q1 Q2। তো প্রথমে আমরা তাদেরকে রাখলাম শূন্য মাধ্যমে, তার মানে তাদের মাঝখানে শূন্য স্থান। তারা একজন আরেকজনকে যেই বলে আকর্ষণ করছে তাকে আমরা ধরলাম F0। একই চার্জ একই দূরত্বে রাখবো, শুধুমাত্র মাধ্যমটা পরিবর্তন হয়ে কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম হবে। তো ওই মাধ্যমে রাখলে তখন বলের মানটা কিছুটা পরিবর্তন আসবে, যেটাকে আমরা F ধরলাম। তার মানে F0 হচ্ছে শূন্য স্থানে যে বলে আকর্ষণ করছে, আর F হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে যে বলে আকর্ষণ করছে। তাদের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক, চার্জের মান একই, দূরত্ব একই, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে প্রবেশ্যতা। এফ এর সাথে প্রবেশ্যতা মানে এপসাইলনের সম্পর্ক হচ্ছে বিপরীত, এই বিপরীত হওয়াতে তাদের রিলেশনটা উল্টে গেল। তো এই কারণে আমরা বলতে পারি পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে শূন্য মাধ্যমে বল ডিভাইডেড বাই অন্য যে কোনো মাধ্যমে বল, তাদের অনুপাত হবে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এই অংশ থেকে মানে কে সমান এপসাইলন বা এপসাইলন নট থেকে আমরা এপসাইলন সমান লিখতে পারি কে এপসাইলন নট। আগে যে সূত্রটা আমরা শূন্য যে কোনো মাধ্যমের জন্য লিখেছি এপসাইলন, এপসাইলনের পরিবর্তে চাইলে আমরা কে এপসাইলন নট ব্যবহার করতে পারি। তাহলে কে কি? কে হচ্ছে যে মাধ্যমে, যে পরাবৈদ্যুতিক মাধ্যমে আমরা বলটা নির্ণয় করছি, সেই পরাবৈদ্যুতিক মাধ্যমের একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এই ভ্যালুটা আমাদেরকে ম্যাক্সিমাম সময় প্রশ্নে প্রোভাইড করা থাকবে, সেই ক্ষেত্রে আমরা ওই মানটা বসিয়ে সেই কুলম্ব বলটা বা কুলম্ব বলের সূত্রটা আমরা নির্ণয় করতে পারি।